একটি বনেদি বাড়ির নির্লজ্জ রূপ যখন বাইরে আসে, যার মাসুল দিতে বাড়ির বউয়ের প্রাণ যায়। এবার সেটি দুর্ঘটনা নাকি চক্রান্ত? কেঁচো খুঁড়তে গিয়ে কি কেউটে বেরিয়ে আসবে? বনেদি আনার আড়ালে কি লুকিয়ে আছে কে জানে। তবে আমরা জানব কয়েকদিন আগে রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজ 19 এপ্রিল সিজন 1-এ। চলো আর রহস্য না বাড়িয়ে শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এই ধরনের লেটেস্ট মুভি আর ওয়েব সিরিজের গল্প সবার আগে পৌঁছে যেতে পারে তোমাদের কাছে। গল্পটি শুরু হয় সোনালীকে দিয়ে, যে কলকাতার একটি বনেদি বাড়ির একমাত্র ছেলের বউ। নর্দার্ন লাইট একাডেমি নামে তাদের একটি স্কুল আছে, আর সে সেই স্কুলেরই একজন কেমিস্ট্রির টিচার। সারাদিন স্কুলের শেষে ক্লান্ত হয়ে সন্ধ্যে সে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সে ওয়াশরুমে তার স্মৃতি সিঁদুর মুছে ফেলে। মানে এটুকু বোঝা যায় যে সে তার সাংসারিক জীবনে একদমই সুখী নয়। বাড়ির চাকর প্রমোদ তাকে এক গ্লাস লস্যি আর কিছু শশার টুকরো দিয়ে যায়। এরপরই সে হঠাৎ করে কাশতে শুরু করে, আর সেই আওয়াজ শুনে তার কাকা শ্বশুর ছুটে আসে। এবার দরজা যেহেতু ভেতর থেকে দেওয়া ছিল, তাই তারা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখে সোনালী নিচে পড়ে আছে, আর তার মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে। মানে সে নিশ্চয়ই বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে মারা যায়। এরপরে আমরা রনিতা বাগচি নামে এক সাসপেন্ডেড পুলিশ অফিসারকে দেখতে পাই, যাকে তার বস ফোন করে অফিসে আসতে বলে। রনিতা অফিসে আসার পর তার বস বলে তার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, আর তাকে সোনালী ঘোষের কেসটা হ্যান্ডওভার করে। সেই সময় অফিসের বাইরে চেঁচামেচি শুনে রনিতা বাইরে এসে দেখে সোনালীর ভাই অভিক এক পুলিশ কনস্টেবলের সাথে তর্ক জুড়ে দিয়েছে যে তার দিদির মৃত্যুকে কেন সুইসাইড দেখানো হচ্ছে। তার মতে এটি একটি মার্ডার। রনিতা সেখানে গিয়ে ঝামেলা থামায়, আর সোনালীর ভাইকে বলে তার বাড়ি যেতে। আর কেসটা যেহেতু এখন তার হাতে, তাই সে এই ব্যাপারটা দেখে নেবে। সোনালী ভাই তাই শুনে সেখান থেকে চলে যায়। এখন আমরা দেখতে পাই সোনালী ঘোষের শ্বশুর বাড়ির সামনে মিডিয়া ভিড় জমিয়েছে, যারা আসল সত্যিটা জানতে চায় যে সোনালী আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু। বাড়ির ভেতরে আমরা দেখতে পাই সিদ্ধার্থ ঘোষকে, যিনি হলেন সোনালী ঘোষের শ্বশুর আর এই বাড়ির মালিক। সে এই মুহূর্তে তার চাকর প্রমোদকে দিয়ে নিজের প্রেসার চেক করাচ্ছে। সেই সময় তার কাছে একটা ফোন কল আসে। কলটা আসার সঙ্গে সঙ্গে সে প্রমোদকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ফোনটা করেছিল পুলিশ কমিশনার দামলে। দামলেকে সিদ্ধার্থ ঘোষ বলে যে এইসব কি হচ্ছে, আমার বাড়ির একটা সুইসাইড কেস নিয়ে কেন মিডিয়াতে নিউজ চ্যানেলে এত জলগোলা করা হচ্ছে। সে এও বলে যদি সে ফেঁসে যায় তাহলে সে দামলেকেও ছেড়ে কথা বলবে না। তাদের কথাবার্তায় একটা কথা বোঝা যায় যে সিদ্ধার্থ ঘোষ আর পুলিশ কমিশনার দামলে এর আগেও কোনো কেস নিয়ে জড়িয়ে আছে, যেটা তারা অন্যায়ভাবে ধামাচাপা দিয়েছে। আর যেভাবে সোনালীর মৃত্যু কেসটা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, তখন একটাই প্রশ্ন জাগে যে সোনালী ঘোষের মৃত্যুটা কি স্বাভাবিক? দামলে বলে সবকিছু আন্ডার কন্ট্রোলে আছে, কোনো চিন্তা করতে হবে না। এবার বাড়ির সব সদস্য মিলে একসাথে বসে। এখানে তোমাদের জানিয়ে রাখি সিদ্ধার্থ ঘোষ দুই ভাই। তার ছোট ভাইয়ের নাম শ্রমিক ঘোষ। সে একজন অকর্মা আর সবসময় নেশা করে থাকে। বাড়িতে রয়েছে সিদ্ধার্থের স্ত্রী ইন্দ্রাণী ঘোষ আর একমাত্র ছেলে ইন্দ্রাশিস, অর্থাৎ যে কিনা মৃত সোনালীর স্বামী। তারা সবাই মিলে চিন্তায় পড়ে যায় যে মিডিয়া এই ব্যাপারটা এত হাইপে উঠছে কেন। তারা অপেক্ষা রয়েছে পুলিশের স্টেটমেন্টের উপর, কারণ পুলিশের খাতায় একবার সুইসাইড কেস হিসেবে উঠে গেলে আর কেউ কিছুই করতে পারবে না। আর যেহেতু তারা কলকাতার একটা এলিট ফ্যামিলি, তাই তাদের এটা করতে বেশি সময় লাগবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই প্রমোদ সোনালী ঘর থেকে একটা ল্যাপটপ লুকিয়ে নিয়ে যাচ্ছে, যেটা শ্রমিক ঘোষ দেখে ফেলে। এদিকে ইনভেস্টিগেশনে রনিতা তার এক সাথী নন্দীবাবুকে নিয়ে ঘোষ বাড়িতে আসে। জিজ্ঞাসাবাদ শুরু করার আগে মৃত সোনালীর হাজবেন্ড ইন্দ্রাশিস বলে তারা তাদের উকিলের সামনেই সমস্ত কথা বলবে, তার আগে নয়। যেটা শুনে রনিতা সেখান থেকে চলে যায়। এরপর রনিতা হাসপাতালে যায় আর সেই ডাক্তারের সাথে দেখা করে যে সোনালীর চিকিৎসা করেছিল। এখানে ডাক্তারের কাছে সে জানতে পারে যে সোনালী ঠিক মারা যাওয়ার আগে ডাক্তারকে বলে গিয়েছিল বিষ দিয়েছে, মানে কেউ বা কারা তাকে বিষ খাইয়েছে। এখানে পরিষ্কার হয়ে যায় যে এটা সুইসাইড নয়, সোনালীকে মার্ডার করা হয়েছে। কিন্তু কেন? এরপর আমরা দেখতে পাই ইন্দ্রাশিস একটি হোটেলে একটি মেয়ের সাথে দেখা করতে এসেছে। আমরা জানতে পারি ইন্দ্রাশিস এই মেয়েটাকে ভালোবাসে। মেয়েটি একজন সিনেমার অভিনেত্রী, নাম নন্দিনী সেন। এখানে তোমাদের বলে রাখি ইন্দ্রাশিস আর সোনালী বিয়ে সম্বন্ধ করে হয়েছিল, যাতে ইন্দ্রাশিসের মত ছিল না, কারণ সে নন্দিনীকে ভালোবাসে। কিন্তু তার বাবা মা তা মেনে নেয় না, কারণ তাদের মতো একটা হাই প্রোফাইল ফ্যামিলির সাথে
নন্দিনীর মতন একজন অভিনেত্রী খাপ খায় না, তবু সে বাধ্য হয়ে তার নিজের বাবা মা কথা রাখতে বিয়ে করেছিল। কিন্তু ইন্দ্রাশিস ভালোবাসত নন্দিনীকে। অর্থাৎ বিয়ের পর ইন্দ্রাশিসের সাথে সোনালীর স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না। কিন্তু যেহেতু তারা একটা বনেদি বাড়ির থেকে বিলং করতো, তাই তারা সেই ব্যাপারটা বাইরে প্রকাশ করেনি। যাই হোক, এখানে নন্দিনীও ভয় পেয়ে যায় যে সে কোনোভাবে ফেসে যাবে না তো, তাহলে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। ইন্দ্রাশিস বলে বাবা বলেছে সব সামলে নেবে। তখন নন্দিনীকে তার হাজব্যান্ড ফোন করে বলে টিভি নিউজ চ্যানেলে এখন সোনালীর মৃত্যু রহস্যে তার নামও জড়ানো হচ্ছে, আর বলে এক্ষুনি বাড়ি ফিরে আসতে। অর্থাৎ এখানে নন্দিনী আর ইন্দ্রাশিস দুজনেই বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে, যার জন্য তাদের দুজনের বাড়িতেই অশান্তি লেগেই থাকে। কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না। এদিকে রনিতা তদন্তের জন্য সোনালীর বাপের বাড়িতে আসে। সোনালীর বাবার মা দুজনেই মেয়েকে হারানোর দুঃখে মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। কিন্তু অভিক বলে দিনের পর দিন তার দিদিকে মানসিক যন্ত্রণা দিয়ে বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল। এমনকি তাকে পাগল প্রমাণিত করতে চেয়েছিল তার শ্বশুর বাড়ির লোকেরা। তার দিদিও এর থেকে মুক্তি চেয়েছিল, তাই সে ডিভোর্স ফাইল করেছিল, যাতে করে সে নতুনভাবে জীবনটাকে শুরু করতে পারে। তাই এটা কোনোভাবেই সম্ভব না যে তার দিদি সুইসাইড করেছে। যেহেতু সোনালী মৃত্যুসজ্জায় বলে গেছে যে তাকে বিষ দেওয়া হয়েছে আর তার বাপের বাড়ির থেকেও তাকে মার্ডারের অভিযোগ করা হয়েছে, তাই এরপর রনিতা কোর্টের থেকে অর্ডার নিয়ে ঘোষবাড়ির সবাইকে লালবাজারে ডেকে পাঠায়। কিন্তু যখনই রনিতা সিদ্ধার্থ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে যাবে, ঠিক তখনই তার বস এসে রনিতাকে ধমক দিয়ে সিদ্ধার্থ ঘোষকে প্রায় জামাই আদর করে নিয়ে যায়। ভাবো একবার, যে নিজেই কেসের দায়িত্ব দিয়েছে সেই উল্টে তার তদন্তে হস্তক্ষেপ করছে। আসলে এসবই হচ্ছে টাকার খেলা। আজও এইভাবে টাকার প্রভাব খাটিয়ে কত অন্যায়কে যে ধামাচাপা দেওয়া হয় তার কোনো হিসাব নেই। এই কেসটাকে একইভাবে আড়াল করার চেষ্টা করা হয়। বস রনিতাকে বলে এটা একটা হাই প্রোফাইল কেস, তাই একটা সিম্পল সুইসাইড কেস দিয়ে ক্লোজ করে দাও, এর বাইরে কিছু করতে যাও না, তাহলে তোমাকেও আমি বাধ্য হব আবার সাসপেন্ড করতে। রনিতা এতে ভেঙে পড়ে। তোমাদের বলা হয়নি রনিতা আর্য নামে একজন নিউজ রিপোর্টারের সাথে রিলেশনে আছে। আর্য রনিতাকে বলে ভেঙে না পড়তে, ঠিক একটা পথ বেরোবে। আর আর্য একটা নিউজ চ্যানেলের হয়ে একই কেসের সাথে জড়িয়ে আছে, আর তার কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও ছিল। আর্য বলে নর্দার্ন লাইফ একাডেমি নামে যে স্কুলটা সিদ্ধার্থ ঘোষ চালাচ্ছে, সেটা আসলে সিদ্ধার্থ আর শ্রমিক ঘোষ দু ভাই মিলে শুরু করেছিল। কিন্তু স্কুল একটু চালু হতেই সিদ্ধার্থ ঘোষ চালাকি করে শ্রমিক ঘোষকে স্কুল ম্যানেজমেন্ট থেকে সরিয়ে দেয় আর তার জায়গায় তার স্ত্রীকে বসায়। শ্রমিক ঘোষ যেহেতু অ্যালকোহল অ্যাডিক্টেড ছিল, তাই তার এই কাজ করতে সুবিধা হয়েছিল, কিন্তু তাদের বাবার উইলের কারণে তাকে বাড়ির থেকে বের করতে পারেনি। যাই হোক, অনেক অশান্তি পরে পুরো স্কুলটা সিদ্ধার্থ ঘোষ অধিকার করে বসে, আর সেটাকে একটা হাই সোসাইটি স্কুল বানায়। মানে কোনো গরিব বাচ্চাদের সেখানে জায়গা ছিল না পড়াশোনা করার। এরপরেই রনিতার মোবাইলে একটা কল আসে, যেখানে সে সোনালীর ফরেন্সিক রিপোর্ট জানতে পারে যে সোনালীর পেটে বিষাক্ত মার্কিউরি ক্লোরাইড পাওয়া গেছে, যাতে করে রনিতা আবার আশালো দেখতে পায়। এটা তো পরিষ্কার যে সোনালীকে মার্ডার করা হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে খুনিটা কে? সন্দেহের তালিকায় ঘোষবাড়ির প্রত্যেকটা সদস্য, এমনকি নন্দিনী সেনও। কারণ সোনালী ঘোষের মার্ডারের পেছনে সবচেয়ে বড় মোটিভ থাকতে পারে নন্দিনী আর ইন্দ্রাশিসের। সোনালী সরে গেলে সবচেয়ে লাভবান এরাই হতো, তাই সন্দেহের তীর সবার আগে তাদের দিকেই যায়। কিন্তু উপযুক্ত প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপর আমরা সোনালী ঘোষের মৃত্যুর আগে কয়েকদিন পিছিয়ে যাই, যখন সোনালী তার শ্বশুর আর শাশুড়িকে তাদের স্কুলে একটা স্কলারশিপ চালু করার কথা বলে, যাতে করে কিছু গরিব বাচ্চাও তার স্কুলে পড়াশোনা করার সুযোগ পায়। তার সেই প্রস্তাবে তার শ্বশুর রাজিও হয়, কিন্তু তার পেছনে ছিল একটা বদ মতলব। স্কলারশিপ চালু হয় আর তার ভিত্তিতে কিছু স্টুডেন্টকে ভর্তিও নেওয়া হয়। কিন্তু একদিন সোনালী স্কুল ছুটির পর স্কলারশিপে এক স্টুডেন্টকে গাড়ি করে বাড়ি ফিরতে দেখে, যেটা দেখে তার সন্দেহ হয়, কারণ স্কলারশিপ চালু করা হয়েছে গরিব বাচ্চাদের জন্য। যাচাই করার জন্য সোনালী তার শাশুড়ির কাছে যায়। সেখানে বিশ্বাস নামে একজন স্কুলের কর্মচারীকে দেখানো হয়, যার কাছে স্কুলের সমস্ত হিসেব থাকতো। এই বিশ্বাস আড়ালে ছিল ঘোষবাড়ির সমস্ত কুকর্মের একমাত্র পেয়াদা, যেটা সোনালী জানতো না। যাই হোক, সোনালী এখানে বুঝতে পারে স্কলারশিপের আড়ালে এখানে অনেক বড় স্ক্যাম হচ্ছে। চ্যারিটির নামে এরা ব্যবসা করছে। সে আর কথা বাড়ায় না, সোজা নিজের বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে কিছুদিন থাকার পর তার মা তাকে চাপ দিতে থাকে শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য। সেই সময় সিদ্ধার্থ ঘোষ সেখানে গিয়ে পৌঁছায় আর তাকে বাড়ি ফিরতে বলে। আর কথার ছলে এটাও বোঝাতে চেষ্টা করে যে সোনালীর মানসিক সমস্যা হচ্ছে, তাই বাড়ি ফিরে একজন ভালো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। সেখানে সোনালী তাকে বলে তার আর ইন্দ্রাশিসের মধ্যে যা হচ্ছে তার কারণ তিনিও।
সিদ্ধার্থ ঘোষ কোনোদিন বোঝার চেষ্টা করেনি তার ছেলের মনে কি চলছে। একটা সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। এরপরেই আমরা বর্তমানে ফিরে আসি আর দেখি সিদ্ধার্থ ঘোষ, এসিপি আর পুলিশ কমিশনার দামলে একসাথে বসে ড্রিঙ্ক করছে। দামলে এখানে বলে যেভাবে পাবলিক খেপে গেছে সেখানে কেসটা খুব শীঘ্রই ক্লোজ করতে হবে, না হলে জমির কেসটাও বেরিয়ে আসবে। এখানে বোঝা যায় জমি নিয়ে আগেও এদের মধ্যে একটা স্ক্যাম লুকিয়ে আছে, যেটা আমরা পরে নিশ্চয়ই জানতে পারবো। দামলে বলে সোনালী মৃত্যুর আগে বিষ দেওয়ার কথা বলে যাওয়ায় এটাকে আর সুইসাইড কেস বানানো যাবে না, তাই দুজন পেয়াদাকে কুরবান করতে হবে এই কেসটা মেটাতে। যেটা শোনার পর সিদ্ধার্থ ঘোষ রীতিমতো ঘামতে শুরু করে। আমরা বুঝতে পারি আবার হয়তো কোনো শয়তানি বুদ্ধি কাজ করতে চলেছে। এরপর আমরা দেখি শ্রমিক ঘোষ তার বাড়ির চাকর প্রমোদকে জিজ্ঞেস করতে থাকে যে সেদিন যে সোনালীর ল্যাপটপটা সারালি সেটি কার কথা শুনে। প্রমোদ স্বীকার করে বলে ইন্দ্রাশিসের কথায়। আর ঠিক তারপরেই পুলিশ এসে প্রমোদকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন ঘোষ দম্পতির মুখে একটা স্বস্তি রেখা দেখা দেয়, অর্থাৎ দামলের কথা মতো প্রথম পেয়াদা ছিল বাড়ির চাকর প্রমোদ। কিন্তু রনিতা বুঝতে পারে এসব সাজানো, বাড়ি কাউকে বাঁচানোর জন্য বাড়ির চাকরকে ফাঁসানো হচ্ছে। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ পুলিশের ওপর মহল থেকে রনিতাকে প্রেসার দেওয়া হয় কেসটাকে ক্লোজ করতে। এরপর দামলে ঘোষ বাড়ি আসে আর সিদ্ধার্থ ঘোষকে দ্বিতীয় পেয়াদার কথা বলে, যে হলো নন্দিনী। কিন্তু সিদ্ধার্থ ঘোষ একটু আশঙ্কা পড়ে যায়, কারণ তার ছেলে ইন্দ্রাশিস সেটা হতে দেবে না। তখন দামলে বলে চিন্তা করছেন কেন, ছেলেকে স্কুলের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিন, সব হয়ে যাবে। এদিকে শ্রমিক ঘোষ রনিতাকে বলে সোনালীর হারিয়ে যাওয়া ল্যাপটপ ইন্দ্রাশিসের কাছে আছে, যেটা শুনে পুলিশ ইন্দ্রাশিসের কাছ থেকে সেই ল্যাপটপটা উদ্ধার করে। কিন্তু তার মধ্যে ইন্দ্রাশিস আর নন্দিনীর ক্লোজ মুহূর্তে কিছু ছবি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এদিকে আরেকটা কাণ্ড হয়, লকআপের মধ্যে প্রমোদকে খুন করে দেওয়া হয়, যাতে করে সে আর মুখ খুলতে না পারে। আরেকদিকে আর্য ঘোষেদের স্কুলের এক কর্মচারীকে হাত করে স্কলারশিপের ফাইলটা সরিয়ে ফেলে। যে ফাইল দেখে রনিতা আর আর্য এটা বুঝতে পারে যে নর্দার্ন লাইফের থেকে বেটার স্কুল এখন বাংলায় নেই। তবে সব স্কুলেই টাকা নিয়ে সিট কেনাবেচা হয়, কিন্তু স্কলারশিপের মাধ্যমে যেহেতু সোনালীর একটা ভালো কাজকে তারা স্ক্যাম করেছে, তাতে সোনালীর একটা ক্ষোভ থাকতেই পারে। আর এর জন্যই শ্বশুরবাড়ির সাথে সোনালীর সম্পর্কের অবনতি হয়। কিন্তু এইটার জন্য কেউ মার্ডার করবে না। সেই সময় নন্দীবাবু রনিতাকে ফোন করে বলে যে সে একটু আগে এসিপির সাথে সিদ্ধার্থ ঘোষের ফোনে কথা বলতে শুনেছে, যে রনিতাকে এই কেস থেকে সরানো হতে পারে, তাই সে যেন খুব সাবধানে পা ফেলে। এখন আর্য স্কলারশিপের ফাইলের সত্যতা যাচাই করতে গিয়ে কোনো হদিশ পায় না, আর সেটাই সে রনিতাকে ফোনে জানায়। আর ঠিক সেই সময় একটা আননোন নাম্বার থেকে রনিতার কাছে একটা কল আসে, যেখানে কোনো একজন বলে 10 বছর আগেও এরকম একটা কেসে আপনার মতন একজন সৎ পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছিল এরা। আর তারই সাথে সে একটা ক্লু দেয় 2010 সালের হাওড়ার উলুবেড়িয়ায় ল্যান্ড স্ক্যাম। আর রনিতাকে তদন্ত করতে বলে কলটা কেটে যায়। রনিতা সেই কথা আর্যকে জানালে সেই ব্যাপার নিয়ে তদন্ত করতে শুরু করে দেয়। আর সুজয় ব্যানার্জি নামে একজন পূর্ব সাংবাদিকের খোঁজ পায়, যে এই ল্যান্ড স্ক্যাম ব্যাপারটা পুরো কভার করেছিল। কিন্তু সুজয় ব্যানার্জি ফোনে কোনো কথা বলতে চায় না, সে আর্যকে ডেকে পাঠায়। সুজয়ের সাথে আর্যের দেখা হলে সুজয় জানায় কয়েক বছর আগে সিদ্ধার্থ ঘোষ কম দামে 20 হেক্টরের একটি চাষ জমি বেআইনিভাবে দখল করে আর বেশি দামে একটা রিয়েল এস্টেট কোম্পানিকে বিক্রি করে দেয়, যেটায় পুলিশ থেকে শুরু করে অনেক উঁচুতলার মানুষও জড়িয়েছিল। সবাই ভাগ পেয়েছিল, কিন্তু একজন আইপিএস অফিসার অম্বিকেশ তলাপাত্র সেটা ধরে ফেলে। ইনভেস্টিগেশনে অনেক ভেতরে সে ঢুকে পড়ে, আর তারপর আচমকা সবকিছু বন্ধ হয়ে যায়। এমনকি সুজয় বাবুকেও তার চাকরি হারাতে হয়। তারপর সেই আইপিএস অফিসারের কোনো যোগাযোগ পাওয়া যায়নি। তবে সে আর্যকে একটা পুরনো ঠিকানা দিয়ে বলে খোঁজ করে দেখতে। ওদিকে রনিতা 3 জন অফিসারকে বিশ্বাসের পেছনে লাগিয়ে দেয়, কারণ এই বিশ্বাস লোকটা খুবই সন্দেহজনক। এখন টিভিতে ল্যান্ড স্ক্যামের খবর আসতেই সবাই টেনশনে পড়ে যায়। সবচেয়ে বেশি ঘাবড়ে যায় বিশ্বাস, কারণ এই ল্যান্ড স্ক্যামকে কেন্দ্র করে কিছু এমন তো নিশ্চয়ই ঘটেছিল যার সাথে এই বিশ্বাস সরাসরি জড়িয়ে। তাই সে একবার ইন্দ্রাশিসকে একবার সিদ্ধার্থ ঘোষকে ফোন করে টাকা চায়, কারণ সে আজ রাতেই এই দেশ ছেড়ে পালাতে চায়। কিন্তু তার কথায় কেউ পাত্তা দেয় না। তখন সে একটি বন্দুক নিয়ে নন্দিনী বাড়ি যায়, কিন্তু সে বুঝতে পারে না পুলিশ সবসময় তার উপর নজর রাখছে। নন্দিনী বাড়ি পৌঁছে সে নন্দিনীকে ভয় দেখায় আর বলে ইন্দ্রাশিসকে ফোন করে টাকা চাইতে, না হলে সে তাকে মেরে ফেলবে। সেই সময় পুলিশের লোক বুদ্ধি করে বিশ্বাসকে ধরে ফেলে। এরপরে সময়টা একটু পেছনে চলে যায়, যখন আমরা দেখি সোনালী স্কলারশিপ স্ক্যাম নিয়ে ইন্দ্রাশিস আর শাশুড়ির সাথে কথা বলছে, যে কি করে তারা এরকম ভাবে কিছু গরিব স্টুডেন্টদের সাথে এটা করতে পারলো। আর ঠিক তখনই সিদ্ধার্থ ঘোষ সেখানে চলে আসে আর সোনালীকে বলে ইন্দ্রাশিসের থেকে ডিভোর্স নিয়ে চলে যেতে,
আর এটাও বলে হুমকি দেয় যদি সে এইসব ব্যাপার নিয়ে বাইরে মুখ খোলে তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আসলে সোনালী অনেক কিছুই জেনে ফেলেছিল, তাই একদিক দিয়ে দেখতে গেলে সোনালীর মার্ডারের পেছনে ঘোষবাড়িরও, বিশেষ করে সিদ্ধার্থ ঘোষেরও একটা মোটিভ ছিল। বর্তমানে আমরা দেখি বিশ্বাস রনিতার সামনে বসে কনফেস করে যে সে স্কলারশিপ স্ক্যামে জড়িত ছিল আর কিছু টাকা তার প্রাপ্য ছিল, তাই সে নন্দিনীর বাড়ি গিয়েছিল ইন্দ্রাশিসের থেকে টাকা আদায় করতে। এছাড়া আর বিশেষ কিছু সে জানে না। আর সে রনিতাকে অনুরোধ করে একবার সিদ্ধার্থবাবুর সাথে দেখা করার। রনিতা বুঝতে পারে এই বিশ্বাস লোকটি অতীব ধুরন্ধর একটি লোক, কিন্তু সে তাদের ট্রাম্প কার্ড হতে পারে, তাই সে সিদ্ধার্থবাবুকে ডেকে পাঠায়। সিদ্ধার্থ ঘোষ থানায় আসলে পরে বিশ্বাস বলে তাকে এখান থেকে ছাড়াতে আর তার বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে, না হলে সে কিছু কথা পুলিশকে জানিয়েছে, দরকার পড়লে সব কথা পুলিশকে জানিয়ে দেবে। আর সে প্রমোদের মতো বোকা নয় যে তাকে জেলের মধ্যে মেরে ফেলা হবে। সে বাইরে লোক ফিট করে এসেছে, যদি তার কিছু ভালো মন্দ হয়ে যায় তাহলে সবকিছু পাবলিকের সামনে চলে আসবে। এখন সিদ্ধার্থ ঘোষ খুব চিন্তায় পড়ে যায় এবং সে দামলের সাথে কথা বলে। দামলে বলে এসব কোনো ব্যাপারই নয়, আসল ব্যাপার হচ্ছে সেই ল্যান্ড স্ক্যাম, সেটা আগে আটকাতে হবে। এখানে আমরা বেশ কিছু বছর আগের একটা ঘটনা দেখতে পাই, যেখানে দেখানো হয় একটি বাড়িতে বিশ্বাস কিছু মোস্তান নিয়ে হাজির হয়েছে। বাড়ির কর্তাকে সে একটি জমি বিক্রির ব্যাপারে প্রেসার দিতে থাকে, কিন্তু জমির মালিক সেই জমি বিক্রি করতে চায় না। তখন বিশ্বাস সেই লোকটিকে খুব মেরে জোর করে তার হাতে টিপছাপ নিয়ে নেয়। তবে মারের চোটে সেই লোকটি সেখানেই মারা যায়। আর বিশ্বাস ফোন করে সেটা সিদ্ধার্থ ঘোষকে জানায়, যার পরে সেই লোকটির মৃতদেহ সরিয়ে ফেলা হয় আর পুরো কেসটা ধামাচাপা দেওয়া হয়। তো এই হলো সেই ল্যান্ড স্ক্যাম, যেটা নিয়ে সবাই একটু সংশয়ে ছিল। এর পরের সিনে আমরা দেখি রনিতাকে তার বস ডেকে বলে বিশ্বাসের জামিন হয়ে গেছে, তাকে ছেড়ে দাও। সে রনিতার কোনো কথাই শুনতে চায় না আর রনিতাকে হুমকি দেয় সাসপেনশনের। আরেকদিকে আর্য সেই আইপিএস অফিসারের খোঁজ করতে শুরু করে দেয় এবং অবশেষে সে তার দেখা পায় এবং এই ল্যান্ড স্ক্যাম নিয়ে অনেক কিছু জানতে পারে। আর সেটা সে রনিতাকে ফোন করে বলে, আর এটাও বলে সে না ফেরা পর্যন্ত কিচ্ছু না করতে। কিন্তু যখন সে ফিরছিল তাকে একটি ট্রাক চাপা দিয়ে দেয়। এর ফলে রনিতা একেবারে ভেঙে পড়ে। আর যখন সে হাসপাতালে বসে এসব নিয়ে চিন্তা করতে থাকে তখন সেখানে অম্বিকেশ তলাপত্র এসে হাজির হয়। সে বলে আপনি আর আর্য সোনালী ঘোষের হত্যা তদন্ত করতে করতে ঘোষেদের অনেক রহস্যের কাছাকাছি পৌঁছে গেছেন, যেটা অনেক বছর ধরে লুকিয়ে রাখা আছে। হতে পারে সোনালীও হয়তো অনেক কিছু জেনে ফেলেছিল, যার জন্য তাকেই পৃথিবী থেকে সরে যেতে হলো। আর আজ আর্যকেও হয়তো এই কারণেই সরানোর চেষ্টা করা হলো। তবে রনিতা এখানে সোনালীর হত্যার জন্য ইন্দ্রাশিসকেই দায়ী বলে মনে করে। অম্বিকেশ রনিতাকে বলে একবার সমীক ঘোষের সাথে দেখা করতে, কারণ ল্যান্ড স্ক্যামের সময়ও তাকে তিনি অনেকবার সাহায্য করেছিল। এরপর রনিতা সমীক ঘোষের সাথে দেখা করে। আর এখন আমরা জানতে পারি সোনালী ঘোষেদের সমস্ত কাম জানতে পেরেছিল, কারণ সমীক তাকে সাহায্য করেছিল। আর তারা দুজন মিলে ঘোষেদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টাও করছিল। কিন্তু নিয়তি বেশি দিন সাহায্য করেনি এবং সোনালী মারা যায়। আর এই সমস্ত কথা সমীক রনিতাকে জানায়। এরপরে সিদ্ধার্থ ঘোষ ইন্দ্রাশিসকে স্কুলের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয় আর তার কাছ থেকে সম্মতি নিয়ে নেয় নন্দিনী ঘাটে সোনালীর খুনের দোষ চাপানোর। অর্থাৎ এখন দ্বিতীয় পেয়াদাটা ব্যবহার করা হবে। এখন ইন্দ্রাশিসও তাতে সম্মতি জানায় আর নন্দিনীর সাথে সমস্ত সম্পর্ক কেটে দেয়। ভাবো একবার কাণ্ড, যে ভালোবাসার জন্য সে বাবা মার বিরুদ্ধে গিয়েছিল, নিজের স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করেছিল, তাকে আজ টাকার বিনিময়ে বিক্রি করে দিল। যাই হোক, যখন ইন্দ্রাশিস আর সিদ্ধার্থ ঘোষের এই কথোপকথন চলছিল তখন সমীক ঘোষ লুকিয়ে তা রেকর্ড করে নেয়। ওদিকে নন্দিনী বারবার ইন্দ্রাশিসকে ফোন করে, কিন্তু সে কোনো রিপ্লাই পায় না আর সেই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানে না। এরই মধ্যে রনিতাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু রনিতাও হাল ছাড়ে না। সে সমীকবাবুর কাছ থেকে যে রেকর্ডিংটা পেয়েছিল সেটা নিয়ে নন্দিনীর কাছে এসে পৌঁছায় আর তাকে সবটুকু শোনায়, যেটা শুনে নন্দিনী একেবারে ভেঙে পড়ে। তবে তার কাছেও একটা হাতিয়ার ছিল সিদ্ধার্থ ঘোষকে ফাঁসানোর। এর পরের সিনে আমরা দেখি সিদ্ধার্থ ঘোষ উকিল পাঠায় বিশ্বাসের জামিনের জন্য, কিন্তু সেই সময় সেখানে নন্দিনীও হাজির হয় আর বিশ্বাসকে বলে তাদের কথা না শুনতে আর একটা রেকর্ডিং শোনায়, যেখানে আমরা সিদ্ধার্থ ঘোষের গলার ভয়েস শুনতে পারি। জানতে পারি বিশ্বাস যখনই জামিন নিয়ে বাইরে যাবে দামলের লোক যারা আগে থেকে বাইরে রয়েছে তারা বিশ্বাসকে মেরে ফেলবে। অতএব এই যাত্রায় নন্দিনীর জন্য বিশ্বাস বেঁচে যায়। এরপর নন্দিনী আর সমীক ঘোষের সাহায্যে রনিতা সিদ্ধার্থ ঘোষের বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করে, কিন্তু যেহেতু সে এই কেসের মধ্যে নেই তাই সে মিডিয়া সেটা হাইলাইট করে দেয়। অতঃপর ঘোষবাড়ির সকলে অ্যারেস্ট হয়, বাদ যায় না এসিপিও। কিন্তু তারা কোনো মতেই সোনালীর হত্যা স্বীকার করে না। তার মানে সোনালী হত্যা রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেল। এরপর বেশ কিছুদিন কেটে যায়
আর যখন সুস্থ হয়ে উঠছে, আর সে আর রনিতা নিজের বাড়িতে বসে গল্প করছে। আর সেই সময় খবরের কাগজে রনিতা খেয়াল করে লেখা আছে আমি তাকে মারিনি, আর নিচে ইন্দ্রাশিসের ছবি। অর্থাৎ ইন্দ্রাশিস এখনো বলে যাচ্ছে সে সোনালীকে মারেনি, তাহলে মারলোটাকে। যাই হোক, রনিতা এখন অন্য একটা কেসে ইনভলভ হয়ে পড়ে, কিন্তু তার মনেও একটা খটকা জেগে সোনালীর মার্ডারকে নিয়ে। সে সবসময় চিন্তা করতে থাকে। এরই মধ্যে নন্দীবাবু রনিতার সাথে দেখা করতে আসে, আর কথায় কথায় তাদের মধ্যে আগের কেসটা নিয়ে কথা ওঠে। আর নন্দীবাবু বলে, আর যাই হোক, আখেরে কিন্তু লাভ হলো শ্রমিকবাবুর, আর সে তো এখন পার্মানেন্টলি ইংল্যান্ড চলে যাচ্ছে। কিন্তু শ্রমিকবাবু এত টাকা কোথায় পেল? তাই রনিতা শ্রমিকবাবুর ব্যাংক স্টেটমেন্ট চেক করতে বসে পড়ে, আর দেখতে পায় সিদ্ধার্থ ঘোষের অ্যাকাউন্ট থেকে শ্রমিকবাবুর অ্যাকাউন্টে 6 কোটি টাকা এনইএফটি করা হয়েছে, কারণ শ্রমিকবাবু তার অংশটা সিদ্ধার্থবাবুকে বিক্রি করে দিয়েছিল। আর এটা হয়েছিল সোনালীর মৃত্যুর ঠিক 2 দিন আগে, যেটা দেখে রনিতা খুব আপসেট হয়ে পড়ে যে তারা এই জিনিসটা কি করে ওভারলুক করে গেল। শুধু তাই নয়, শ্রমিকবাবু ইনভেস্টিগেশন চলাকালীন ইংল্যান্ডের 2টি প্রপার্টি কেনে, অর্থাৎ এসবই প্রিপ্ল্যান ছিল, আর ঠান্ডা মাথায় সেই সব কাজ করেছিল। এরপর পুলিশ স্টেশনে 3 জন কেপলারকে ধরে আনা হয়, যারা তাদের এলাকায় বিভিন্ন রকমের 2 নম্বরী জিনিসের সাপ্লাইয়ের কাজ করে। আর সেই সময় টিভি নিউজে দেখানো হয় নর্দার্ন লাইফ একাডেমি স্কুলের দায়িত্ব কি এখন শ্রমিক ঘোষের। আর শ্রমিক ঘোষের ছবি দেখে কেপলারদের মধ্যে একজন বলে ওঠে, এ তো সেই লোকটা যে তাদের কাছ থেকে সেই অদ্ভুত জিনিসটা নিয়েছিল। এই সময় রনিতা সেখানে চলে আসে, আর এই কথাটা শুনে সে সেই ছেলেটার সাথে আলাদা করে কথা বলে, আর জিজ্ঞেস করে, একটু আগে যে লোকটার কথা তুমি বললে তাকে তুমি চেনো কিভাবে? তখন ছেলেটা বলে, আমাদের কাছ থেকে একটা জিনিস নিয়েছিল, কিন্তু নামটা সে বলতে পারে না, কারণ শ্রমিক জিনিসটা কাগজে লিখে দিয়েছিল। রনিতা সেই একই কথা লিখে দেখালে ছেলেটা বলে, হ্যাঁ এই জিনিসটা। আসলে এই লেখাটা ছিল মার্কিউরি ক্লোরাইডের সাংকেতিক কোড। এখন রনিতা বুঝতে পারে যে তাহলে সোনালী হত্যাকাণ্ডে নিশ্চয়ই শ্রমিক ঘোষ জড়িয়ে আছে, না হলে সে লুকিয়ে কেন মার্কিউরি ক্লোরাইড কিনতে যাবে? আর আমরা তো সবাই জানি সোনালীর মৃত্যু হয়েছিল এই বস্তুটি খাওয়ার জন্য। আর এদিকে শ্রমিক লন্ডন যাওয়ার আগে জেলে তার দাদা সিদ্ধার্থ ঘোষের সাথে দেখা করতে আসে, আর যাওয়ার আগে তার প্রতি তার দাদা করা সমস্ত অন্যায়ের কথা আবার মনে করায়, কিভাবে তাকে অন্যায়ভাবে স্কুল থেকে সরানো হয়, এমনকি তাকে মারতে সিদ্ধার্থ ঘোষ মস্তান পর্যন্ত পাঠিয়েছিল। কিন্তু সে এটাও মনে করায় সে সহজে ছেড়ে দেবে না বলেছিল। আর যখন সোনালী এই বাড়িতে আসে, তখন সে আবার নতুন করে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করে। আর সে এটাও স্বীকার করে যে সেদিন যখন প্রমোদ সোনালী ঘরে খাবার দিয়ে এসেছিল, তখন সে লুকিয়ে গিয়ে শশার মধ্যে মার্কিউরি ক্লোরাইড মিশিয়ে দিয়ে এসেছিল, কারণ সোনালী এমনিতেই হয়তো সুইসাইড করতো। তাই সে তার মৃত্যুটা একটু এগিয়ে নিয়ে আসে, যাতে করে সিদ্ধার্থ ঘোষ ফেঁসে যায়। যেটা শুনে সিদ্ধার্থ ঘোষের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু এখন তার আর কিছুই করার নেই। আর এদিকে রনিতা নিশ্চিত হয়ে যায় যে শ্রমিক ঘোষই সোনালীকে মার্ডার করেছে, তাই সে বেরিয়ে পড়ে শ্রমিক ঘোষকে গ্রেপ্তার করতে। কিন্তু রনিতা পৌঁছানোর আগেই শ্রমিক ঘোষের ফ্লাইট কলকাতার মাটি ছেড়ে দেয়। এখন রনিতা নতুন এসিপির কাছে যায় ন্যাশনাল বর্ডারের বাইরে গিয়ে শ্রমিক ঘোষকে অ্যারেস্ট করতে। কিন্তু নতুন এসিপি বলে শ্রমিক ঘোষ খুনটা করলেও ঘোষ ফ্যামিলির শাস্তিটা দরকার ছিল, আর দেশের বাইরে গিয়ে অ্যারেস্ট করতে গেলে কিছু প্রোটোকল আছে যেটা এই মুহূর্তে সম্ভব নয়। তাই ওসব ভুলে আমরা এটা ভাবি সোনালী যে ফাইটটা করেছিল তা বৃথা যায়নি। একটা মৃত্যুকে কেন্দ্র করে একটা গোটা সরকারে করাপশন বেরিয়ে পড়লো। তাই এখন অতীতের কথা ভুলে যাও। আর রনিতাকে স্পেশাল ব্রাঞ্চে প্রমোট করে, আর তাকে ছোট ছোট ছেলে মেয়েদের পাচারের একটা নতুন কেস হ্যান্ড ওভার করে। অর্থাৎ এখানে আমরা দ্বিতীয় সিজনের গল্পের মোটামুটি একটা ধারণা পেয়ে যাই, আর এই সিজনটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ওয়েব সিরিজে পশ্চিমবঙ্গের শিল্পীরা ছাড়াও বাংলাদেশের একজন নামজাদা শিল্পী অভিনয় করেছে। তোমরা চিনতে পেরেছো কি? পারলে পরে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু দেখা হবে আবার পরে ভিডিওতে। টাটা।